উপস্থিত হয়েছি সিংহ লগ্নের 12টা ঘরে চন্দ্রমার প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। চন্দ্রমা এই লগ্নে দ্বাদশ ঘরের অধিপতি হয়। শাস্ত্রতে বলে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরের অধিপতি জন্মকুণ্ডলিতে যেখানেই গিয়ে বসে তো সেই ভাবের প্রভাবে বা সেই ভাবের ফলে কমতি এনে দেয়। তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হয় যে শাস্ত্র এটাও বলে সূর্য ও চন্দ্রমার ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরের দোষ লাগে না। এই লগ্ন অগ্নিতত্ত্ব প্রধান লগ্ন। সিংহ লগ্ন ও সিংহ রাশি, এই লগ্ন ও রাশির যে জাতক হয় তাদের স্বভাব সিংহের মতো হয়। স্বতন্ত্র বিচারধারা, নিজের মতো করে করা, অনুশাসিত, নিজের মধ্যে নিজে আনন্দে থাকা, কাজ হয়ে গেলে পেট ভরা থাকলে আলস্য আসে এদের মধ্যে। এদের পুরোপুরি অনুশাসিত বলা যেতে পারে। এরা অনুশাসিত হওয়ার সাথে সাথে দেখা যায় যে এদের নেওয়া নির্ণয় বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হয়। এরা ভাবনা চিন্তা করে নির্ণয় নেওয়া ব্যক্তি হয়। আপনার কুণ্ডলী খুলে দেখুন যে চন্দ্রমা কোন ঘরে বসেছে। যে রাশিতে চন্দ্রমা বসেছে সেটাই আপনার রাশি। লগ্ন তো সিংহ আপনার, কিন্তু চন্দ্রমা যে রাশিতে বসেছে সেটাই আপনার রাশি হবে। তো সবার প্রথম দেখুন যে চন্দ্রমা কোন রাশিতে বসেছে। এরপর দেখতে হবে চন্দ্রমা পাপ গ্রহ কিনা। চন্দ্রমা পাপ গ্রহ কি করে হবে? কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে নিয়ে শুক্লপক্ষের অষ্টমী তিথি অবধি যে চন্দ্রমা হয় তা পাপ গ্রহর গণনায় আসে। আর শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে নিয়ে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি অবধি যে চন্দ্রমা হয় তা শুভ গ্রহের গণনায় আসে। আর এই চন্দ্রমা পূর্ণ ও শ্রেষ্ঠ ফল প্রদাতা হয়। চন্দ্রমা জন্মকুণ্ডলীর একমাত্র গ্রহ যে একলা বিরাজমান হলে পীড়িত হয়ে যায়। তাই চন্দ্রমাকে দেখে এর ফল কথন করার আগে সর্বদা এটা দেখতে হবে যে কার সাথে বসেছে। তার সাথে এটাও দেখতে হবে যে চন্দ্রমা শকট নামের দুর্যোগে আছে কিনা। অর্থাৎ গুরু ও চন্দ্রমার সম্বন্ধ ষষ্ঠ ও অষ্টমের হলে শকট নামের দুর্যোগ তৈরি হয়। চন্দ্রমা আপনার কুণ্ডলিতে কেন্দ্রম যোগে গ্রসিত আছে কিনা দেখতে হবে। গ্রহণ দোষে পীড়িত আছে কিনা দেখতে হবে। বিষ যোগে পীড়িত আছে কিনা দেখতে হবে। অমাবস্যার দোষে গ্রসিত কিনা দেখতে হবে। এই জিনিসগুলোর খেয়াল অবশ্যই রাখতে হবে। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক চন্দ্রমা সিংহ লগ্নের 12টা ঘরে কেমন প্রভাব দেবে। সিংহ লগ্নের প্রথম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রমা প্রথম ঘরে বসে তাহলে আপনার সিংহ লগ্ন ও সিংহ রাশি। সিংহ লগ্ন হচ্ছে অগ্নিতত্ত্বীয় লগ্ন। লগ্নতেই যে রাশি সিংহ তা অগ্নিতত্ত্বীয় রাশি। এই কুণ্ডলীর পঞ্চম ঘর ধনু রাশি, যা দ্বিস্বাভাবিক রাশি হয় আর অগ্নিতত্ত্বীয় রাশি। আর নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে এখানে মঙ্গলের রাশি হয়, যা চর রাশি কিন্তু অগ্নিতত্ত্বীয় রাশি। তাই এই লগ্নকে অগ্নিতত্ত্বীয় লগ্ন বলা হয়। সিংহ লগ্নে সবথেকে কারক গ্রহ হয় সূর্য, মঙ্গল ও গুরু। এই তিনটি গ্রহ এই লগ্নে সর্বাধিক কারক গ্রহ হয়। এটা অগ্নিতত্ত্ব প্রধান লগ্ন। আর চন্দ্রমা হচ্ছে শীতল অর্থাৎ জলতত্ত্বের। চন্দ্রমা এখানে দ্বাদশ ঘরের অধিপতি। দ্বাদশ ঘরের অধিপতি হওয়া খারাপ নয়। এখানে বসে চন্দ্রমা আপনার ব্যয়কে বাড়াবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চন্দ্রমা যদি দ্বাদশেষ হয় তাহলে জাতক বাজে খরচা করার ব্যক্তি হয় না। বাজে কাজে অর্থ খরচা করবে না, কিন্তু জাতকের হাত থেকে পয়সা অনবরত খরচা হতে থাকে। লাখ চেষ্টা করার পরেও অর্থের খরচ কমাতে পারে না। দ্বাদশের চন্দ্রমা লগ্নে এসে বসলে আপনি স্বতন্ত্র বিচারধারার সাথে সাথে ক্রোধীয় হন। আপনি অনুশাসন প্রিয় ও নিজের মনের মতো কাজ করা ব্যক্তি হন। সবাইকে নিজের আন্ডারে রেখে কাজ করার চাহিদা থাকে আপনার। যদিও আপনার নির্ণয়
বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হয়, কিন্তু আপনি আপনার নির্ণয় কখনো কখনো নিজের পরিবারের উপর, নিজের আশেপাশের মানুষদের উপর জবরদস্তি চাপিয়ে দেবার চেষ্টা করেন। এই জিনিসটা থেকে আপনাকে সাবধান হতে হবে বা বিরত হতে হবে। লগ্ন ও রাশি দুটোই সিংহ হয়ে যাবার কারণে অগ্নিতত্ত্বের পুরোপুরি প্রভুত্ব আপনার উপর। সিংহের মতো স্বভাব আপনার। তাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে যে নিজের সিদ্ধান্ত কারোর উপর চাপিয়ে দেওয়ার আগে অবশ্যই বিচার করুন যে সামনের ব্যক্তি আপনার সেই সিদ্ধান্ত স্বীকার করছে কিনা। এরকম তো নয় যে সামনের ব্যক্তিকে যে সিদ্ধান্ত আপনি শোনাচ্ছেন তা তার উপর প্রেসার হয়ে যাচ্ছে। দ্বাদশে গিয়ে লগ্নে বসেছে, তাই আপনার স্বভাবে বেকার খরচা করার প্রবণতা আসবে। নিজের উপর অর্থ খরচা করার ব্যাপারে আপনি কখনো কার্পণ্য করবেন না। নিজের উপর কখনো কখনো দরকার না হলেও আপনি অর্থ খরচা করেন, আর আপনি যদি এরকম করেন তাহলে আপনাকে সাবধান হতে হবে, কারণ এইভাবে আপনার খরচার হাত লম্বা হয়ে যায়। সিংহ লগ্নের দ্বিতীয় ঘরে এসে চন্দ্রমা বসলে কিরকম ফল দেবে? চন্দ্রমা এসে দ্বিতীয় ঘরে বসলে আপনি সিংহ লগ্ন ও কন্যা রাশির ব্যক্তি। সিংহ লগ্ন স্থির রাশি, আর আপনার রাশি কন্যা হয়ে গেলে আপনার স্বভাবে দ্বিস্বাভাবিকতা আসবে। আপনার মধ্যে দুটো জিনিস দেখা যাবে। প্রথমে আপনি হচ্ছেন অনুশাসিত, আর দ্বিতীয়ত আপনি সামঞ্জস্য করাতে পারদর্শী হবেন। আপনি ম্যানেজমেন্টে পারদর্শী। বলার অর্থ হচ্ছে আপনার গুণে কোনো কমতি হলো না, বরং আপনার গুণে বৃদ্ধি এলো বা বিকাশ ঘটল। দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর, পৈতৃক সম্পত্তির, আর এখানে চন্দ্রমা যদি পীড়িত হয়ে বসে তাহলে দ্বাদশেষ হয়ে বসেছে, ফলে হতে পারে আপনার অচল সম্পত্তি কোনো বিবাদে জড়িয়ে গেল। আর এই অবস্থায় যদি রাহু বা কেতুর সম্বন্ধ দ্বাদশ ঘরের সাথে হয়ে যায় অথবা দ্বিতীয় ঘরে চন্দ্রমার সাথে হয়ে যায়, তাহলে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কোর্ট কাচারির চক্কর হয়ে যাবে। আপনি আপনার বাণীর কারণে বদনাম হয়ে যাবেন। আপনি সবার জন্য ভালো করবেন, ভালো ভাববেন, সামঞ্জস্যও খুব ভালো করবেন, ম্যানেজমেন্টেও জবরদস্ত করবেন, কিন্তু সব কিছু করার পরেও এমন কিছু বলে দেবেন যার ফলে সামনের ব্যক্তি বা যার জন্য আপনি করলেন সেই আপনার শত্রু হয়ে যাবে। তাই সাবধানতার সাথে নিজের বাণীর উপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে। দ্বাদশেষ হয়ে দ্বিতীয় ঘর বা ধনভাবে বসেছে, আর যদি চন্দ্রমা পীড়িত না হয় তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। ধনসম্পদে আপনি পরিপূর্ণ থাকবেন, আপনার কোনো ক্ষতি হতে দেবে না। সিংহ লগ্নের তৃতীয় ঘরে চন্দ্রমা বসলে কিরকম ফল দেবে? তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে এসে চন্দ্রমা বসলে আপনি সিংহ লগ্ন ও তুলা রাশির ব্যক্তি। দ্বাদশেষ হয়ে পরাক্রমের ঘরে এসে বসলে চন্দ্রমা নীচাভিলাষী হবে ও সপ্তম দৃষ্টিতে ভাগ্যভাবকে দেখবে। নীচাভিলাষী হওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে রাশি অর্থাৎ তুলা রাশি, এটা বায়ুতত্ত্বের রাশি, আর চন্দ্রমা হচ্ছে মন। এবার মন বায়ুতত্ত্বের রাশিতে গেলে সোজা ব্যাপার যে স্থির হতে পারবে না। তাই মনে সবসময় কিছু না কিছু বিচার আসতে থাকবে, কিছু না কিছু কথা সবসময় মনে আসতে থাকবে। আপনার ভিতরে একাধিক গুণ থাকা সত্ত্বেও আপনি হীনমনোভাবাপন্ন হয়ে যাবেন। আপনার স্বভাব দ্বিস্বাভাবিক হবে। কখনো কখনো আপনার নিজের নেওয়া সিদ্ধান্তের উপর আপনার সংশয় হতে থাকবে। এখানে বসা চন্দ্রমা আপনাকে পরাক্রমিত বানাবে, কিন্তু চন্দ্রমা পরাক্রমভাবে বসেছে, দ্বাদশেষ হয়ে পরাক্রমে বসেছে, আর এটা খেয়াল রাখতে হবে যে ভাবে গিয়ে বসবে সেই ভাব সম্বন্ধিত প্রভাবে কমজোরি আনবে। এখানে বসা চন্দ্রমা যদি পীড়িত হয়, কমজোর হয়, তাহলে নিশ্চিত ছোট ভাই বোনকে কমজোর করবে। নিশ্চিত রূপে আপনার যে পরাক্রম হবে তা এক সমান হবে না। আপনি লাগাতার চেষ্টা করবেন না। যে কোনো কাজকে করতে করতে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া আপনার স্বভাবে পরিণত হবে। কিন্তু যদি চন্দ্রমা পীড়িত না হয় তাহলে আপনার ছোট ভাই বোনকে ভালো ফল দেবে। চন্দ্রমা মায়ের কারক হয়, আর মায়ের কারক হয়ে পরাক্রম ঘরে বসেছে, ফলে আপনার দ্বারা আপনার মা সুখপ্রাপ্ত করবে, অর্থাৎ
এটা ভালো। সিংহ লগ্নের চতুর্থ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনার সিংহ লগ্ন ও বৃশ্চিক রাশি হবে। চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরে এসে এখানে চন্দ্রমা বসলে নীচ রাশিতে বসবে। এটা জলতত্ত্বের রাশি। এখানে চন্দ্রমা নীচ হলেও মাত্র 3 অংশ অবধি নীচ হবে। 3 অংশ অবধি নীচ হলে ভয় পাবার কিছু নেই, কারণ 3 অংশ অবধি এই রাশিতে চন্দ্রমা মৃত অবস্থায় হবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই অবস্থায় আপনার মন অশান্ত হবে। কখনো কখনো অনেকে প্রশ্ন করেন, যখন চন্দ্রমা নিচের হলোই না, তাহলে তার প্রভাব কেমন হবে? এমনিতে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে আর 3 অংশ অবধি নীচ। তো 6 অংশ অবধি মৃত অবস্থায় হলে মৃত চন্দ্রমা আর নীচ চন্দ্রমা এই দুটো অবস্থাতেই আপনার মনকে অস্থির বানিয়ে দেবে, অশান্ত করে রাখবে। আপনার মন একাগ্র হবে না, আপনার মন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। আর এখানে দ্বাদশের হয়ে চতুর্থ ঘরে বসলে কখনো কখনো আপনার অচল সম্পত্তিকে, যে সম্পত্তি আপনি নিজে কিনেছেন সেই সম্পত্তিতে সমস্যা তৈরি করে। এরকম সম্পত্তি জাতক ভুল করে কিনে ফেলে, যে সম্পত্তিতে অনেক ধরনের সমস্যা আছে। এই সম্পত্তির কারণে জাতককে অনেক সময় কোর্ট কাছারির চক্কর কাটতে হয়। এই চন্দ্রমা যদি পীড়িত হয়, তাহলে আপনার সম্বন্ধ আপনার মায়ের সাথে খারাপ করাবে। আর এই মায়ের সাথে সম্বন্ধ খারাপ আপনার মনকে মানসিক রূপে খুবই অশান্ত করে রাখবে। আর তার উপর আপনি যদি মায়ের অপমান করেন, আর তার সম্ভাবনা আছে এরকম করার, তার একটা কারণ হচ্ছে যে আপনি অনুশাসিত, কিন্তু নিজের মতামত সকলের উপর চাপিয়ে দেবার প্রবণতা আপনার মধ্যে দেখা যায়। তো এখানে বসা চন্দ্রমা যদি এই স্বভাব আপনার মধ্যে দিয়ে দেয় আর আপনি আপনার মায়ের অপমান করে থাকেন, তাহলে আপনি আপনার জীবনকালে যা কিছু প্রাপ্ত করবেন, তো কোথাও না কোথাও আপনার ভুল সিদ্ধান্তের জন্য নষ্ট করে ফেলবেন। এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ দ্বাদশের হয়ে মায়ের ঘরে বসেছে, আপনার সুখের ঘরে বসেছে, তাই কলহ করাতে পারে। পীড়িত হলে তো অবশ্যই কলহ করাবে। যদিও এখানে চন্দ্রমা নিজের ঘর থেকে নবম পঞ্চমের সম্বন্ধ বানাচ্ছে, কিন্তু এরপরেও কোথাও না কোথাও সমস্যা তৈরি করে। আপনার সম্পত্তি নিয়ে সমস্যা, ঘরে কলহ, আর ঘরে কলহ হলে জীবন কি করে সুখকর হবে? সিংহ লগ্নের পঞ্চম ঘরে এসে চন্দ্রমা বসলে কিরকম ফল দেবে? দ্বাদশে এসে পঞ্চম ঘর অর্থাৎ জ্ঞানের ঘরে বসলে আপনি সিংহ লগ্ন ও ধনু রাশির ব্যক্তি হবেন। এখানে লগ্ন ও রাশি দুটোই অগ্নিতত্ত্বীয় হবে। আপনার মধ্যে ক্রোধ, দ্বিস্বাভাবিক স্বভাব, সঠিক নির্ণয় ও সত্য কথা বলার অভ্যাস, বাকপটুতা, মুখের উপর বলার অভ্যাস, এমন একটা ব্যক্তিত্ব আপনার মধ্যে আছে যে খুব উঁচু মানের চিন্তা ভাবনা রাখেন। আপনি এমন একজন ব্যক্তি যে খুব শ্রেষ্ঠ কল্পনা করতে পারেন। আর এখানে বসা চন্দ্রমার উপর যদি কোথাও থেকে গুরু দৃষ্টি পড়ে যায়, তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ স্থিতি তৈরি হয়ে যাবে। অর্থাৎ গুরু যদি লগ্নে বা নবম ঘরে বা একাদশ ঘরে বিরাজমান থাকে, তাহলে পঞ্চমের চন্দ্রমার উপর তার দৃষ্টি পড়বে, যা অত্যন্ত শ্রেষ্ঠ হবে। এবং আপনি খুব উঁচুমানের একজন বক্তা হবেন, উচ্চমানের বিদ্বান হবেন, আপনি ভালো জ্যোতিষী হবেন, আপনি আপনার মায়ের সেবা করা একজন সন্তান হবেন, মাতা ও পিতার কথা শুনে চলা এক আজ্ঞাকারী সন্তান হবেন, একজন শ্রেষ্ঠ সন্তান হবেন আপনি। এখানে বসা চন্দ্রমা যদি পীড়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার শিক্ষাকে বাধিত করবে, সেই অবস্থায় আপনার শিক্ষাকে কন্টিনিউ হতে দেবে না। কিন্তু পীড়িত না হলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এখানে বসা চন্দ্রমা নিজের ঘর থেকে ষষ্ঠ ও অষ্টমের সম্বন্ধ বানাচ্ছে, অর্থাৎ স্বরাষ্ট্রক যোগ। গুরু ইত্যাদি শুভ গ্রহের দৃষ্টি না পড়লে আপনার কষ্ট হবে, আপনার শিক্ষা, আপনার জ্ঞান সবকিছু বাধিত হবে। সঠিক সময় আপনি নির্ণয় নিতে অসমর্থ হবেন।
আপনি এরকম উপলব্ধি করবেন যে যার ভালো আপনি মন থেকে চাইছেন, না চাইতেও আপনার বাণী তার ক্ষেত্রে এমন হবে যে সামনের ব্যক্তি আপনার শত্রু হয়ে যাবে। আমি এরকম কেন বললাম? কারণ ধনুরাশিতে বসে চন্দ্রমা আর ধনুরাশির ব্যক্তিরা সত্য কথা খুব বেশি বলেন। তারা এমন হয় যে যা সঠিক তা তারা মুখের উপর বলে দেয়। এর কারণে লোক এদের শত্রু হয়ে যায়। এখানে বসা চন্দ্রমার স্থিতি দেখে নিতে হবে। গুরু বা শুক্র ইত্যাদি শুভ গ্রহের দ্বারা যদি দৃষ্টিত হয় তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ, আর যদি দৃষ্টিত না হয় তাহলে সন্তানের চিন্তা, জ্ঞানের চিন্তা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে চিন্তিত করাবে। সিংহ লগ্নের ষষ্ঠ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? ষষ্ঠ ঘরে এসে চন্দ্রমা বসলে আপনার সিংহ লগ্ন ও মকর রাশি হবে। এখানে বসে চন্দ্রমা সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকেই দেখবে, অর্থাৎ দ্বাদশ ঘরকে। এখানে বসলে আপনার চিন্তিত হবার কোনো কারণ নেই। এখানে বসে চন্দ্রমা আপনার কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, যদি পীড়িত হয় বা কমজোর হয় তাহলে ঋণের জালে ফেলবে। আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া করাতে পারে। আপনাকে তাড়াহুড়োর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া করাতে পারে। আপনাকে এমন বানিয়ে দেবে যে কখনো আপনি সঠিক সময়ে নিজের কাজ করার জন্য সঠিক নির্ণয় নিতে পারবেন না, আগে এগোতে পারবেন না। মকর রাশিতে বসেছে, আর যদি শনিদেবের সাথে তৎকালিক মিত্রতার সম্বন্ধ না হয় তাহলে কষ্ট দেবে। কিন্তু দ্বাদশের অধিপতি ষষ্ঠ ঘরে এসে বসেছে, তাই এটা বিপরীত রাজযোগও হবে। তাই সবার প্রথম আপনি আপনার মনকে শান্ত করার চেষ্টা করুন। নিজের মায়ের সেবা করুন। যাদের প্রকৃত দরকার বা অসহায় মানুষদের চন্দ্র সম্বন্ধিত জিনিস বা বস্তু দিয়ে সেবা করুন। ভগবান শিবের আরাধনা করুন। পূর্ণিমার ব্রত পালন করতে পারেন। তারপর এই চন্দ্রমা আপনাকে কিছুটা সংঘর্ষ তো করাবে, কিন্তু এরপর আপনাকে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেবে। পীড়িত হলে গলার রোগ দেবে, ঠান্ডাজনিত সমস্যা দেবে, কিছু সমস্যা দেবে। সিংহ লগ্নের সপ্তম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? সপ্তম ঘরে এসে চন্দ্রমা বসলে আপনার সিংহ লগ্ন ও কুম্ভ রাশি হবে। দ্বাদশের হয়ে সপ্তম ঘরে এসে বসলে কিছু বিষয়ের উপর বিশেষ খেয়াল রাখতে হবে। বিবাহ যখনই করবেন তখন কুণ্ডলী মিলিয়ে বিবাহ করতে হবে। কুণ্ডলী মিলিয়ে না করলে দ্বাদশে শেষে স্পর্শকাতর ঘরে বসেছে, যা দাম্পত্য জীবনকে কমজোর করবে, জীবন সঙ্গিনীর সাথে মতভেদ করাবে, আর পীড়িত হয়ে গেলে বিবাহ ভেঙে অবধি দেবে। সপ্তম ঘরে চন্দ্রমা যদি একলা বসে তাহলে নিশ্চিত দাম্পত্যকে কমজোর করে দেবে। তাই বললাম, বিবাহ যখনই করবেন তখন কুণ্ডলী মিলিয়ে অবশ্যই করবেন। এখানে বসা চন্দ্রমার সাথে শনিদেবের তৎকালিক মিত্রতা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। যদি তৎকালিক মিত্রতা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। সেই অবস্থায় চন্দ্রমা আপনাকে কোনো কষ্ট দেবে না। আপনার দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর হবে। এখানে চন্দ্রমা বসলে আর গুরু যদি কেন্দ্রগত হয় তাহলে গজকেশরী যোগ নির্মাণ হবে। সেক্ষেত্রে বিবাহের পর আপনার বিকাশ ঘটবে, আর বিবাহের পর পত্নী আসার পর আপনি ধার্মিক হবেন, আপনার বিকাশ ঘটবে এবং দেশ ছেড়ে বিদেশেও আপনার যোগাযোগ ও পরিচিতি বাড়বে। তো এখানে বসা চন্দ্রমা যদি পীড়িত না হয়, ভালো স্থিতিতে বসে, তাহলে আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে। সিংহ লগ্নের অষ্টম ঘরে এসে চন্দ্রমা বসলে কিরকম ফল পাওয়া যাবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনার সিংহ লগ্ন ও মীন রাশি, মীন রাশি গুরুর রাশি, এটা জলতত্ত্বের রাশি। দ্বাদশের হয়ে অষ্টমে বসলে বিপরীত রাজযোগ নির্মাণ করবে, কিন্তু কিছু সমস্যা আছে। সিংহ লগ্ন হচ্ছে স্থির লগ্ন আর অগ্নিতত্ত্বের লগ্ন। চন্দ্রমা চলে গেল জলতত্ত্বে। এছাড়া মীন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি। ফলে কোথাও না কোথাও যেখানে আপনি স্বতন্ত্র বিচারধারার ব্যক্তি ছিলেন, সঠিক নির্ণয় নেওয়া ব্যক্তি ছিলেন, স্থির নির্ণয় নেবার ক্ষমতা আপনার মধ্যে ছিল, আর এখন আপনার মধ্যে দুই ধরনের স্থিতি, সংশয় স্থিতি উৎপন্ন হবে। সবসময় আপনার মনে সংশয় কাজ করবে।
সবসময় মন অশান্ত থাকবে, আপনার দ্বারা সঠিক নির্ণয় নেওয়া মুশকিল হবে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে হবে, আর পীড়িত হয়ে গেলে আরও বেশি হবে। কিন্তু সবসময় মনে রাখবেন, এটা বিপরীত স্থিতি তৈরি করছে, আপনাকে কষ্ট দেবে, সংঘর্ষ দেবে। কিন্তু আপনি যদি আপনার লগ্নের সঠিক জিনিসটাকে বুঝতে পারেন, আপনি যদি নিজেকে নিজে বুঝতে পারেন, আপনি যদি নিজের ব্যক্তিত্বকে বুঝতে পারেন, আপনার ব্যক্তিত্ব কীরকম, তো আপনার ব্যক্তিত্ব হচ্ছে স্থির, আপনার ব্যক্তিত্ব হচ্ছে স্বতন্ত্র, আপনার ব্যক্তিত্ব হচ্ছে অনুশাসিত। এই জিনিসগুলোকে বুঝে আপনি যদি সঠিক নির্ণয় নিতে পারেন, তাহলে নিশ্চিত হয়ে যান যে এই বিপরীত রাজযোগ জাগ্রত হয়ে যাবে, আর সেক্ষেত্রে আপনাকে সংঘর্ষ করিয়ে শ্রেষ্ঠ সফলতা প্রদান করবে। পীড়িত হলে কষ্ট দেবে, তার জন্য ভগবান শিবের আরাধনা করতে পারেন, মায়ের সেবা করুন, চন্দ্রমা ঠিক থাকবে। সিংহ লগ্নের নবম ঘরে এসে চন্দ্রমা বসলে কিরকম ফল পাওয়া যাবে? নবম ঘরে এসে চন্দ্রমা বসলে আপনার সিংহ লগ্ন ও মেষ রাশি। আপনি রাগী, আপনার মধ্যে ধৈর্য কম, ক্রোধ আপনার খুব তাড়াতাড়ি এসে যায়, কিন্তু আপনি পরাক্রমী। নিজের পরাক্রমের দ্বারা আপনি সবকিছু প্রাপ্ত করতে চান। দ্বাদশেষ হয়ে আপনার ভাগ্যভাবে এসে বসেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনার ভাগ্যকে ততক্ষণ কমজোর করবে না যতক্ষণ না নিজে খুব পীড়িত হয়। কথাটা যেটা বললাম সেটা হচ্ছে খুব পীড়িত। খুব পীড়িত মানে হচ্ছে অনেকগুলো দুর্যোগ যদি একসাথে হয়ে যায়, যদি বিষ যোগ হয়, কেন্দ্রুম যোগ হয়, গ্রহণ হয়, এরকম ধরনের বাজে পরিস্থিতি হলে বা নিজে পাপ গ্রহ হয়ে যদি এখানে বসে, তখন ভাগ্যকে কমজোর করবে, তখন আপনার ভাগ্যর ক্ষতি করবে। এখানে অতি মিত্রর ঘরে বসেছে, মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় বা গুরু দৃষ্টি যদি এই চন্দ্রমার উপর পড়ে, তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ। সেই অবস্থায় আপনাকে শ্রেষ্ঠতম লাভ প্রদান করবে, আপনাকে প্রবল ভাগ্য উদয়ী বানাবে। জাতক জন্মজাত ভাগ্য উদয়ী হবে, ধার্মিক হবে, নিজের ধর্ম কর্মের জন্য সমাজে পরিচিতি পাবে, আর এরকম ব্যক্তি নিশ্চিত রূপে সমাজে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ খুবই শ্রেষ্ঠ। আপনি যদি এমন কোনো কার্য করতে চান যা সমাজকে আগে এগিয়ে নিয়ে যাবে বা সমাজে নেতৃত্ব দেওয়ার মতো কাজ, তাহলে তা অবশ্যই করতে পারেন। সিংহ লগ্নের দশম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনার সিংহ লগ্ন ও বৃষ রাশি, বৃষ রাশিতে চন্দ্রমা উচ্ছের হয়ে বসবে। দ্বাদশেষ হয়ে দশম ঘর অর্থাৎ কর্মস্থানে উচ্ছের হয়ে বসে নিশ্চিত রূপে আপনার কর্মকে আগে বাড়াবে, নিশ্চিত আপনি এর লাভ পাবেন। পীড়িত হলে আপনার ক্ষতি হবে, আপনি অনেক কাজ একসাথে শুরু করে মাঝ রাস্তাতে ছেড়ে দেবেন। সেই ক্ষেত্রে কাজ শুরু করার ক্ষেত্রে আপনি খুব আনন্দ পাবেন, কিন্তু সেই কাজের শেষ আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি মেহনতি, আপনি অনুশাসিত, কিন্তু এরপরেও আপনি আপনার কাজকে কমপ্লিট করতে পারবেন না। ভগবান শিবের আরাধনা করুন, লাভ পাবেন। পীড়িত চন্দ্রমা আপনার জাগ্রত হবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে মায়ের ঘরকে দেখছে, মায়ের সাথে আপনার সম্বন্ধকে ঠিক করাবে। আপনি আপনার নিজের দ্বারা জমি বাড়ি গাড়ির সুখ অর্থাৎ চতুর্থ ঘর সম্বন্ধিত যাবতীয় সুখ আপনাকে প্রদান করবে। এখানে বসা চন্দ্রমা আপনার জন্য শ্রেষ্ঠ হবে। পীড়িত হলে পূজা পাঠ করুন, শিবের আরাধনা করুন, আর চন্দ্রমার শ্রেষ্ঠ লাভ নিন। সিংহ লগ্নের একাদশ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনার সিংহ লগ্ন ও মিথুন রাশি, এখানে চন্দ্রমা বসলে ব্যয় হয়ে একাদশ ঘরে হলে একদিক দিয়ে ভালো, কারণ আয় হলে তবেই ব্যয় হবে, আর ব্যয় হলে তবেই আবার আয় হবে। তাই আপনার চিন্তার কোনো কারণ নেই। এখানে বসা চন্দ্রমা আপনাকে আয় দেবে, আয়ের ক্ষেত্রে কোনো কমতি করবে না। এমনিতেও এই ঘরে যে গ্রহ বসে সে তার নিজের কাজ ঠিক করে। শুভ গ্রহ হলে, আর মিথুন রাশি যা বুধের রাশি, বুধ ও শুভ গ্রহ, এটা দেখে নিতে হবে যে বুধ কার সাথে বসেছে।
বুধ যদি সূর্যের সাথে বসে তাহলে পাপ প্রবাহ এসে যাবে। সেক্ষেত্রে আপনাকে বলবো সঠিক রাস্তা থেকে অর্থ উপার্জনের চেষ্টা করুন, সেটা আপনার জন্য শ্রেষ্ঠ হবে। কখনো কখনো আপনি উপলব্ধি করবেন যে অর্থ প্রত্যেক মাসে এক সমান আসছে না, কিন্তু তাতে চিন্তা করার কোনো কারণ নেই। অর্থ আপনার আসতে থাকবে এবং আপনার প্রত্যেকটা কাজও সম্পন্ন হতে থাকবে। সিংহ লগ্নের দ্বাদশ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনার সিংহ লগ্ন ও কর্কট রাশি ব্যয় হয়ে ব্যয় ঘরে বসলে কিছু সমস্যা আসবে। নিজের ঘরে নিজে বসার কারণে বিমল নামের বিপরীত রাজযোগ নির্মাণ করবে, কিন্তু আপনার লগ্ন সিংহ, লগ্ন হচ্ছে অগ্নিতত্ত্বের আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের, তাই দুটোয় কোনো মিল নেই। তাই কিছু সমস্যা হবে, কারণ আপনি ভাবুকও হবেন আর তার সাথে সাথে ক্রোধীয় হবেন। আপনি স্বতন্ত্র বিচারধারারও হবেন, আবার আপনি ভাবনায় বয়ে গিয়ে সবার কথা শুনবেন। তাই আপনার ভিতরেই এক দ্বন্দ্ব চলবে, নিজের সাথে নিজেরই কখনো কখনো লড়াই হবে আপনার। এখানে দেখে নিন কার বলাবল বেশি। লগ্নের বলাবল যদি বেশি হয়, অর্থাৎ লগ্নেশ যদি বলি হয়, তাহলে লগ্ন ও লগ্নেশকে বলি বানান। কিন্তু যদি রাশি ও রাশিস বেশি বলি হয়, অর্থাৎ চন্দ্রমার কাছে যদি বেশি বল থাকে, তাহলে চন্দ্রমাকে আপনি বলবান বানিয়ে নিন। সেক্ষেত্রে যে বেশি বলি হবে তাকে বলি বানানো আপনি লাভবান হবেন। এখানে বসা চন্দ্রমা আপনার ক্ষতি করবে না। এখানে চন্দ্রমা বসলে জাতক পয়সাকে ধরার খুব চেষ্টা করে, ধনকে ধরার খুব চেষ্টা করে, আর নিজের অর্থকে সঠিক জায়গায় খরচা করার চেষ্টা করে। যেটা বললাম সেটা একবার দেখে নিন, কাকে বলি বানালে আপনার বেশি সুবিধা হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট লগ্নের 12টা ঘরে চন্দ্রমার প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।